বন্ধুরা, ভারত এই টেস্ট ম্যাচটা জিততে পারেনি, সেটাই আসলে সমস্যা নয়। সমস্যা হলো এত শক্ত অবস্থানে থেকেও ম্যাচ জিততে না পারায় এখন চারিদিকে ভারতীয় দলের সমালোচনা হচ্ছে। একটা ঘটনা বলি, ম্যাচের পঞ্চম দিনে ভারতের দরকার ছিল মাত্র 4টি উইকেট, কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও ভারত একটি উইকেটও তুলতে পারছিল না। সেই সময় শ্রীলঙ্কার ব্যাটাররা নিজেদের মধ্যে কথা বলছিলেন। তারা বলছিলেন ভারতীয় খেলোয়াড়দের মুখ দেখে মনে হচ্ছে তারা হতাশ হয়ে পড়েছে। আরেকজন বললেন এমন দৃশ্য আমরা খুব কমই দেখেছি। ভাবুন তো, শ্রীলঙ্কার ক্রিকেটাররা এমন কথা বলছেন কারণ তারা বহু বছর ধরে দেখে এসেছে ভারত শ্রীলঙ্কার মাটিতেও ডমিনেট করেছে। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা ছিল। শেষ পর্যন্ত ভারতকে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের মতো ব্যাটারদের দিয়েও বল করাতে হয়েছে, কারণ মূল বোলাররা উইকেট তুলতেই পারছিল না। এখানেই বড় চিন্তার বিষয় রয়েছে। অনেকেই মনে করছেন ভারতীয় দলের প্রতি যে ভয় প্রতিপক্ষের ছিল সেটা ধীরে ধীরে কমছে। বিশেষ করে জসপ্রীত বুমরা না থাকলে ভারতের বোলিং আক্রমণ আগের মতো ভয়ঙ্কর দেখায় না। বুমরা চোট পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল তার বিকল্প কে ম্যাচে কঠিন সময়ে উইকেট এনে দেবে। এই সিরিজে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এবার আসি সিরিজের সবচেয়ে বড় ইতিবাচক দিক নিয়ে, সেটা হলো শ্রীলঙ্কার লড়াই। ম্যাচ শেষে শুভমান গিল বলেছেন আবহাওয়ার অনিশ্চয়তার কারণে ভারত ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছিল। তারা চেয়েছিল দ্রুত ম্যাচ শেষ করতে, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তাতে টেস্ট ক্রিকেটেরই জয় হয়েছে। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন দিনু শাহ। সিরিজ শুরুর আগে হয়তো অনেক ভারতীয় সমর্থক তার নামও জানতেন না, কিন্তু এখন সবাই তাকে মনে রাখবে। পুরো সিরিজে তিনি করেছেন 420 রান, গড় 140, এক কথায় অসাধারণ। তবে এখানেই বিতর্ক তৈরি হয়েছে। সিরিজে সবচেয়ে বেশি রান করেও দিনু শাহ প্লেয়ার অফ দ্য সিরিজ পাননি। এই পুরস্কার দেওয়া হয়েছে দেবদত্ত পাডিক্কলকে, যিনি করেছেন 328 রান, অর্থাৎ দিনু শাহর চেয়ে 92 রান কম। তাই অনেকেই প্রশ্ন তুলছেন সত্যিই কি সঠিক খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয়েছে? আপনারা কি মনে করেন প্লেয়ার অফ দ্য সিরিজ কার পাওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানান। এবার ভারতের পারফরমেন্স নিয়ে কথা বলি। পুরো সিরিজে কিছু ইতিবাচক দিক থাকলেও বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সারাংশ জৈনকে দেখে মনে হয়েছে তার এখনো অনেক উন্নতি করার সুযোগ রয়েছে। তিনি হয়তো ভবিষ্যতে ভালো ক্রিকেটার হবেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নন। প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম ইনিংসে উইকেট পেলেও ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর হতে পারেননি। একই কথা বলা যায় মোহাম্মদ সিরাজের ক্ষেত্রেও। তার গতি এবং ধার দুটোই আগের তুলনায় কম মনে হয়েছে। রবীন্দ্র জাদেজার পারফরমেন্সও খুব একটা ধারাবাহিকভাবে ভালো ছিল না। একসময় এশিয়ার উইকেটে তাকে খেলাই ছিল ব্যাটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন সেই ধার কিছুটা কমে গেছে বলেই মনে হচ্ছে। তবে ব্যাটিং বিভাগ নিয়ে খুব বেশি অভিযোগ নেই। যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল আরও কিছু রান করতে পারতেন, কিন্তু সামগ্রিকভাবে ব্যাটিং মোটামুটি ভালোই ছিল। বিশেষ করে দেবদত্ত পাডিক্কল ভারতের জন্য এই সিরিজের অন্যতম বড় প্রাপ্তি। অন্যদিকে শুভমান গিলের অধিনায়কত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে চাপের মুহূর্তে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। এবার আসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গে। এই ড্র ভারতের জন্য বড় ধাক্কা। ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল 24 পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে, কিন্তু একটি ম্যাচ ড্র হওয়ায় তারা পেয়েছে মাত্র 16 পয়েন্ট। এখন ভারতের জয়ের শতাংশ 51। সামনে আরও 7টি টেস্ট ম্যাচ বাকি। যদি ভারত 7টিতেই জিতে যায় তাহলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে, কিন্তু টানা 7টি টেস্ট জেতা মোটেও সহজ কাজ নয়। এর চেয়েও বড় সমস্যা হলো পরের 2টি টেস্ট নিউজিল্যান্ডে, যেখানে জয় পাওয়া সবসময়ই কঠিন। যদি ভারত সেখানে ভালো ফল না করে তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলেও ফাইনালে ওঠার জন্য অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সত্যি বলতে পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়, তবে ক্রিকেটে সবকিছুই সম্ভব। ভারত ঘুরে দাঁড়াবে কিনা সেটা সময়ই বলবে। আপনারা কি মনে করেন? শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আপনার মতামত কি? আর ভারত কি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পারবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।